বন্ধুরা, তোমরা কি লাউ গাছ প্রতিস্থাপন করার পর বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও দেখছো যে তোমাদের লাউ গাছের মধ্যে দ্রুত নতুন নতুন ডালপালা ও পাতা আসছে না? যে সমস্ত পাতা লাউ গাছের মধ্যে আসছে সেই পাতাগুলো হঠাৎ করে কুঁকড়ে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে। নানান ধরনের খাবারকে প্রয়োগ করার সত্ত্বেও কি তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুলকে আনতে পারছো না? গাছের মধ্যে দু একটা স্ত্রী ফুল এলেও সেই স্ত্রী ফুলগুলো ছোট অবস্থাতেই কি গাছ থেকে ঝরে যাচ্ছে? তোমরা কি চাইছো তোমাদের লাউ গাছগুলোকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে? লাউ গাছের পাতা কোঁকড়ানো ও পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে দূর করতে এবং স্ত্রী ফুল ঝরাকে বন্ধ করে মাত্র 22 দিনে লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে লাউকে ধরাতে? তাহলে আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। কারণ বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো বিভিন্ন ধরনের পরিচর্যা করার সত্ত্বেও এখনো পর্যন্ত তোমাদের যে সমস্ত লাউ গাছগুলো দ্রুত বৃদ্ধি হচ্ছে না, যে সমস্ত লাউ গাছের পাতা কুঁকড়ে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োগ করেও তোমরা যে সমস্ত লাউ গাছের মধ্যে স্ত্রী ফুলকে আনতে পারছো না, স্ত্রী ফুল এলেও সেই স্ত্রী ফুল গাছ থেকে ঝরে পড়তে লক্ষ্য করা যাচ্ছে এবং গাছের মধ্যে তোমরা লাউকে আনতে পারছো না, সেই সমস্ত লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে নতুন নতুন ডালপালা ও পাতাকে বৃদ্ধি করতে, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া সমস্যাকে দূর করতে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনার পাশাপাশি সেই স্ত্রী ফুলগুলোকে ঝরার হাত থেকে বাঁচাতে কোন কোন কাজগুলোকে তোমাদের এই সময় দাঁড়িয়ে করতে হবে এবং কোন ধরনের খাবারগুলোকে তোমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো তোমরা যারা লাউ চাষে আগ্রহী, যারা তোমরা লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনকে পেতে চাও, তারা তোমরা কিন্তু আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকো। এবং যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে লাউ গাছ প্রতিস্থাপন করার পর সেই লাউ গাছের মধ্যে সঠিকভাবে বৃদ্ধি বিকাশ না হওয়া, গাছের পাতা কুঁকড়ে হলুদ হয়ে ধীরে ধীরে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ হওয়া, গাছের মধ্যে স্ত্রী ফুল না আসা বা গাছের মধ্যে স্ত্রী ফুল এলেও সেই স্ত্রী ফুল হঠাৎ করে ঝরে পড়ার পেছনে দুটি মোট কারণ আছে। তো সেই দুটি কারণের মধ্যে প্রথম কারণ হলো পোকামাকড়ের আক্রমণ। তাই আমাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো আমাদের লাউ গাছগুলোকে আমাদের কিন্তু রোগ পোকার হাত থেকে বাঁচাতে হবে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু লাউ গাছ প্রতিস্থাপন করার ঠিক 25 দিন পর থেকেই নিয়মিত আমাদের কিন্তু একটা কীটনাশক এবং একটা ফাঙ্গিসাইডকে কিন্তু ব্যবহার করতে হবে। কিন্তু এক্ষেত্রে আমাদের সকলকেই মাথায় রাখতে হবে এখনও কিন্তু আমাদের এখানে রোদের তীব্রতা কমতে শুরু করেনি। তাই আমরা এক্ষেত্রে যেটা করব, আমরা এই সময় আমরা লাউ গাছের মধ্যে রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক ফাঙ্গিসাইডকে একেবারেই ব্যবহার করব না। এক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে, রোদের তীব্রতা বাড়ার ফলে আমাদের কিন্তু লাউ গাছের মধ্যে সেই রাসায়নিক কীটনাশক বা ফাঙ্গিসাইডকে ব্যবহার করলে গাছের পাতা কিন্তু অতিরিক্ত মাত্রায় হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করতে পারে। তাই আমরা যেটা করব, ঘরোয়া একটা কীটনাশক এবং ফাঙ্গিসাইডকে কিন্তু আমরা এই সময় ব্যবহার করব। তো কোন ধরনের ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে আমরা আমাদের লাউ গাছের মধ্যে ব্যবহার করে সমস্ত ধরনের ছত্রাক ও পোকামাকড়কে দূর করতে পারবো? এই যে দ্রবণটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই দ্রবণটাকে কিন্তু তোমরা একটা ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইড বলতে পারো। আর এই দ্রবণটাকে যেমন তৈরি করতে আমাদের 1 টাকাও খরচ হবে না, তেমন কিন্তু এই দ্রবণটাকে আমরা যদি আমাদের লাউ গাছ 25 দিন বয়স হওয়ার পর থেকে নিয়মিত ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের লাউ গাছ থেকে কিন্তু সমস্ত ধরনের পোকামাকড় এবং ছত্রাককে কিন্তু আমরা দূরে রাখতে পারবো। এর পাশাপাশি বন্ধুরা, এই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটা এতটাই শক্তিশালী, যেটা ব্যবহার করলে আমাদের কিন্তু লাউ গাছের মধ্যে কখনোই রাসায়নিক কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন হবে না। কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে যে এই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে আমরা কিভাবে বাড়ির মধ্যে প্রস্তুত করব, কোন কোন উপকরণ আমাদের এক্ষেত্রে প্রয়োজন হবে। বন্ধুরা, আমাদের এই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে তৈরি করার জন্য আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো, এটা হলো বন্ধুরা রসুন, যে রসুনকে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। তো আমাদের যেটা করতে হবে,
আমাদের রান্নাঘর থেকে আমাদের কিন্তু একটা রসুনকে নিয়ে নিতে হবে এবং রসুনকে নেওয়ার পর সেই রসুন থেকে কিন্তু আমাদের 4 থেকে 5 কোয়া রসুনকে এই রকম কিন্তু খোলা সমেত ছাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু 5 কোয়া রসুনকে নিয়ে নিয়েছি এবং এই 5 কোয়া রসুনকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু বন্ধুরা এইভাবে রসুনটাকে ভালো করে একটুখানি ঠুকে নিতে হবে এবং ঠুকে নেওয়ার পর আমাদের যে পরবর্তী কাজটাকে করতে হবে, আমাদের কিন্তু বন্ধুরা একটা পাত্রের মধ্যে প্রথমেই কিন্তু 1 লিটার পরিষ্কার জল নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা পাত্রে পরিষ্কার জলকে কিন্তু ব্যবহার করেছি। তো এক্ষেত্রে তোমরা যে কোনো পাত্রকে কিন্তু ব্যবহার করতে পারো। তো এই 1 লিটার জলের সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা যে এই রসুনটাকে ঠুকে রেখেছিলাম সেই রসুনটাকে সম্পূর্ণ কিন্তু জলের মধ্যে এইভাবে প্রয়োগ করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু রসুনটাকে সম্পূর্ণভাবে প্রয়োগ করে দিচ্ছি। তো এই অবস্থায় রসুনকে জলের মধ্যে দিয়ে আমাদের কিন্তু 3 ঘন্টা কমসে কম ছাওয়াযুক্ত জায়গার মধ্যে এটাকে রেখে দিতে হবে এবং 3 ঘন্টা পরে আমরা এর থেকে কিন্তু একটা সুন্দর ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডকে কিন্তু তৈরি করতে পারবো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 3 ঘন্টা পর এবং দেখতে পাচ্ছ 3 ঘন্টার মধ্যে কিন্তু এই যে রসুন দিয়ে তৈরি করা দ্রবণটার রঙটা একটুখানি ঘোলা বর্ণের হয়ে গেছে, মানে আমাদের এই রসুন থেকে সম্পূর্ণ নির্যাস এই জলের মধ্যে কিন্তু চলে এসেছে। তো তোমরাও যখন দেখবে 3 ঘন্টা পর তোমাদের এই রসুন দিয়ে তৈরি করা দ্রবণটা ঘোলা বর্ণের হয়ে গেছে, তখন তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই দ্রবণের সঙ্গে তোমাদের কিন্তু ভিনিগারকে অ্যাড করতে হবে। তো তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে এক্ষেত্রে তোমরা মাঝারি সাইজের লেবু থেকে অর্ধেকটা লেবু কিন্তু এক্ষেত্রে নিগড়ে এই জলের সঙ্গে মিশিয়ে দিতে পারো, কিন্তু যেহেতু আমার কাছে ভিনিগার আছে তাই আমি যেটা করব এখানে কিন্তু 1 লিটার জলের জন্য আমি কিন্তু এখানে 10 ml ভিনিগারকে কিন্তু ব্যবহার করে দেবো এবং ব্যবহার করে দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু জলটাকে আবার তোমাদের গুলিয়ে নিতে হবে এবং যখন জলটা গোলানো হয়ে যাবে তখন কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা একটা অন্য পাত্রের মধ্যে এই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে তোমাদের কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে এবং ভালো করে ছেঁকে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা একটা স্প্রেয়ার মেশিনের মধ্যে কিন্তু আমাদের এই দ্রবণটাকে ভরে নিতে হবে এবং ভরে নেওয়ার পর যদি আমরা প্রত্যেক 10 দিন অন্তর অন্তর এই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে বিকালবেলার দিকে আমাদের লাউ গাছের পাতার মধ্যে ভালো করে স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে কখনোই সাদামাছি এবং তার সঙ্গে সঙ্গে পাউডারি মিল্ডুয়ের আক্রমণ কিন্তু কখনোই হবে না। এর পাশাপাশি আমাদের লাউ গাছের মধ্যে ফল ছিদ্রকারী পোকার আক্রমণও কিন্তু বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আমাদের এই ঘরোয়া কীটনাশক ও ফাঙ্গিসাইডটাকে ব্যবহার করার পাশাপাশি যে কাজটাকে করতে হবে সেটা হলো লাউ গাছ প্রতিস্থাপন করার পর থেকে আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। তাই এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যখন দেখব গাছের মাটি এই রকম ময়েশ্চার থেকে শুকিয়ে গেছে তখনই গিয়ে কিন্তু আমরা গাছের মাটিতে আবার কিন্তু ভরে জলকে প্রয়োগ করে দেবো। বন্ধুরা শুধুমাত্র যে আমাদের লাউ গাছের মধ্যে পোকামাকড় আক্রমণ হলে বা গাছের মাটিতে সঠিকভাবে জলকে না প্রয়োগ করলে আমাদের লাউ গাছের বৃদ্ধি বিকাশ হয় না, বা লাউ গাছের পাতা হলুদ হয়ে কুঁকড়ে গাছ থেকে ঝরে পড়ে, বা লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসতে চায় না, স্ত্রী ফুল আসলেও সেই স্ত্রী ফুল গাছ থেকে ঝরে যায়, সেটা কিন্তু একেবারেই নয়। এই দুটি কারণের পাশাপাশি যে 3 নম্বর কারণটা আছে আমাদের লাউ গাছের এই সমস্ত সমস্যা হওয়ার পেছনে, সেটা হলো গাছগুলো সঠিকভাবে পুষ্টি গ্রহণ করতে না পারা। তো এক্ষেত্রে বন্ধুরা হয় কি, আমাদের যখন লাউ গাছ বৃদ্ধি হতে থাকে তখন লাউ গাছের এই নিচের দিকের পাতাগুলো কিন্তু বড় হতে আরম্ভ হয়। তখন যে সমস্যাটা হয়, এই পাতাগুলো কিন্তু গাছের এনার্জিকে কিন্তু ইনটেক করতে থাকে। সেক্ষেত্রেই কিন্তু গাছের মধ্যে খাবার প্রয়োগ করার সত্ত্বেও গাছের মধ্যে পুষ্টির অভাব লক্ষ্য করা যায় এবং গাছের মধ্যে এই সকল সমস্যাকে আমরা লক্ষ্য করতে পারি। তাই আমাদের যে 3 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ পুরাতন পাতা, এই পাতাগুলোকে কিন্তু আমাদের গাছ বৃদ্ধি হওয়ার সাথে সাথে এই রকমভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু ছেঁটে ফেলতে হবে। বন্ধুরা এই 3টি কাজকে যদি আমরা সময় মতন করতে পারি তাহলেই কিন্তু আমরা দেখব আমাদের লাউ গাছগুলোর মধ্যে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা আসবে, গাছের পাতা যেমন সবুজ চকচক করবে, তেমন লাউ গাছ মোটা এবং বলিষ্ঠ হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে গাছ কিন্তু স্ত্রী ফুল আনতে শুরু করবে। কিন্তু বন্ধুরা গাছের মধ্যে স্ত্রী ফুল আসলেও আমরা কিন্তু সেই স্ত্রী ফুলকে ঝরে পড়তে লক্ষ্য করতে পারি। তো সেই স্ত্রী ফুলকে ঝরে পড়ার হাত থেকে বাঁচানোর জন্য এবং সেই স্ত্রী ফুল থেকে
মাত্র 22 দিনে প্রচুর পরিমাণে লাউকে ধরানোর জন্য আমাদের যে 4 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা আমার হাতে তোমরা এই সময় যে খাবারটাকে দেখতে পাচ্ছ এই খাবারটাই হচ্ছে সেই খাবার যে খাবার প্রয়োগ করলে লাউ গাছের ফুল কিন্তু একটাও ঝরে পড়বে না। তো চলো এবার আর সময় নষ্ট না করে আমরা দেখে নিই যে এই শক্তিশালী ঘরোয়া খাবারটাকে তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে এবং কিভাবে বাড়ির মধ্যে এটাকে আমরা তৈরি করতে পারবো। বন্ধুরা আমাদের লাউ গাছের জন্য এই ঘরোয়া শক্তিশালী খাবারটাকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো জল। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা প্লাস্টিক পাত্রের মধ্যে 500 ml জলকে কিন্তু ব্যবহার করেছি। তাই আমি 500 ml জলের মধ্যে প্রথম যে ঘরোয়া উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা এই যে জিনিসটাকে আমার হাতে দেখছো এটা হলো বন্ধুরা ভাত। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আমাদের ভাতকে কিন্তু 1 বাটি নিয়ে নিতে হবে এবং নিয়ে 500 ml জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। তো এক্ষেত্রে আমি সকলকেই বলবো তোমরা বাসি ভাত বা পচা ভাতকেই কিন্তু এক্ষেত্রে ইউজ করবে, গরম ভাতকে কিন্তু এক্ষেত্রে কখনোই ব্যবহার করবে না। কিন্তু বন্ধুরা এই ভাতকে প্রয়োগ করলেই সঙ্গে সঙ্গে কিন্তু খাবারটা কখনোই প্রস্তুত হবে না। আমাদের যেটা করতে হবে ভাতকে কিন্তু আমাদের এই অবস্থায় জলের মধ্যে দিয়ে 24 ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দিতে হবে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিরে চলে এলাম 24 ঘন্টা পর এবং 24 ঘন্টার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ভাত দিয়ে তৈরি করা দ্রবণটাকে প্রস্তুত করে ফেলেছি এবং এই জলের রঙটাও কিন্তু সাদা বর্ণের হয়ে গেছে। তো 24 ঘন্টা পর তোমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে একটা অন্য পাত্রের মধ্যে তোমাদের কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি ছেঁকে নিচ্ছি। তো এই 1 লিটার দ্রবণটাকে যখন আমরা এরকম ছেঁকে নেব সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে ছেঁকে নেওয়ার পর 3 থেকে 4টে কলার খোসাকে আমাদের কিন্তু রোদের মধ্যে শুকিয়ে নিয়ে আমাদের কিন্তু এর মধ্যে প্রয়োগ করে দিতে হবে। যেমন তোমরা দেখছো আমি এখানে কিন্তু প্রয়োগ করে দিলাম এবং এই কলার খোসাকে প্রয়োগ করার পর আমাদের যে দ্বিতীয় ঘরোয়া উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই 4 থেকে 5 কোয়া রসুন থেঁতো। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 4টে রসুনকে থেঁতো করে নিয়েছি এবং এই রসুনটাকেও আমরা কিন্তু এই দ্রবণের মধ্যে সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দেব এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে 4 নম্বর উপকরণটাকে নেব সেটা হলো বন্ধুরা এই ফ্রেশ চা পাতা 1 চামচ। তো বন্ধুরা এতগুলো উপকরণকে দিয়ে খাবারকে তৈরি করলে যেটা হয় আমরা কিন্তু একটা খাবারকে দিয়েই সমস্ত ধরনের পুষ্টির যোগানকে আমরা কিন্তু গাছের মধ্যে দিতে পারি। তো দেখতে পেলে আমি কিন্তু এখানে 3টি উপকরণ আমাদের কিন্তু ভাতের জলের সঙ্গে মিশিয়ে দিলাম এবং এই অবস্থায় আমাদের কিন্তু যেটা করতে হবে আরও আমাদের 4 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে এবং 4 ঘন্টা পর আমরা যেটা করব সেটা হলো বন্ধুরা আমরা কিন্তু আর একটা পরিষ্কার পাত্র নিয়ে নেব এবং সেই পাত্রের মধ্যে একটা ছাঁকনির সাহায্যে আমরা কিন্তু এই দ্রবণটাকে আর একবার কিন্তু আমরা ছেঁকে নেব। কিন্তু বন্ধুরা এই যে দ্রবণটা দেখছো এই দ্রবণটাকে কিন্তু তোমরা কখনোই ব্যবহার করবে না। তোমরা যেটা করবে তোমরা কিন্তু বন্ধুরা এই 1 লিটার দ্রবণের সঙ্গে আরও 1 লিটার কিন্তু প্লেন জলকে মিশিয়ে নেবে এবং এই যে পাতলা দ্রবণটা তৈরি হলো এই দ্রবণটাকে আমরা কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে এবার ব্যবহার করতে পারবো। কিন্তু বন্ধুরা আমাদের এই ঘরোয়া শক্তিশালী দ্রবণটাকে একটা খাবার রূপে আমাদের লাউ গাছের মাটির মধ্যে প্রয়োগ করার আগে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু লাউ গাছের মাটিকে প্রথমেই কিন্তু খুশে নিতে হবে। মাটিকে এই রকম করে খুশে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে তোমাদের কিন্তু পরিমাপ অনুযায়ী এই দ্রবণকে কিন্তু ব্যবহার করতে হবে। তো তোমাদের যদি লাউ গাছ 16 ইঞ্চির থেকে বড় বড় টবের মধ্যে থাকে বা কন্টেনারের মধ্যে থাকে সেক্ষেত্রে তোমরা 1 লিটার এই দ্রবণকে ব্যবহার করে দেবে। কিন্তু এক্ষেত্রে তোমাদের ছোট কন্টেনার হলে তোমরা কিন্তু 500 ml পর্যন্ত এই দ্রবণকে ব্যবহার করতে পারো। কিন্তু যে বিষয়টাকে তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণ থেকে সঠিক বেনিফিট পেতে হতে গেলে তোমাদের কিন্তু প্রত্যেক 10 দিনে একবার করে এই দ্রবণকে কিন্তু অবশ্যই লাউ গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। এর পাশাপাশি এই দ্রবণকে কিন্তু তোমাদের প্রয়োগ করতে হবে রোদ্দুর ওঠার পর। তো বন্ধুরা আজ তাই এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি। আশা করি এই ভিডিও
ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যারা ভিডিওতে এখনও আছো তারা যাওয়ার আগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবে। যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা কিন্তু এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।